আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে গ্লোবাল এডুকেশন কনসালটেন্ট রুহুল আমিন সাদ। সাদ, শুভ সকাল। জি, আমি শুনতে পাচ্ছি। সাদ, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, বাংলাদেশের তরুণরা বিদেশে উচ্চশিক্ষার জন্য কোন দেশগুলোকে সবচেয়ে বেশি বেছে নিচ্ছে এবং এর কারণ কি বলে মনে করেন আপনি? বাংলাদেশি শিক্ষার্থী যারা বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চায় তাদের একটা কান্ট্রি চুজ করার পিছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যেমন স্কলারশিপ, তারপরে ওখানে আফটার কমপ্লিশন কাজের সুযোগ এবং সেখানে সেটেল হওয়ার অপরচুনিটি। এই তিনটা ফ্যাক্টরকে তারা বড় হিসেবে দেখে। আর একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে দেশে তাদের আত্মীয় স্বজন বেশি থাকে, সেটাও একটা ওয়ান অফ দ্য বিগ ফ্যাক্টর। তো এই চারটা বিষয়কে ব্যালেন্স করে এখন যুক্তরাষ্ট্র তাদের অলওয়েজ ফার্স্ট চয়েস। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে। তারপরে এখন তাদের পছন্দের তালিকায় আরো কয়েকটা দেশ যুক্ত হচ্ছে, যেমন জাপান, অ্যান্ড দেন জার্মানি, চায়না, নর্থ দক্ষিণ কোরিয়া, অ্যান্ড আরো বলতে পারি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। এগুলো তাদের পছন্দের তালিকায় যুক্ত হচ্ছে। অনেক ধন্যবাদ সাদ। আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের সেই প্রস্তুতিটা আসলে কোন সময় থেকে হলে ভালো হয়? আর এটা কি, ধরেন আমরা যদি অনার্সের কথা চিন্তা করি, যে ইন্টারমিডিয়েটের পর গেলে ভালো হয় তাদের জন্য, নাকি হচ্ছে ইন্টারমিডিয়েট থেকেই বিদেশে পড়ার যদি সুযোগ থাকে সেক্ষেত্রে সেটা বেছে নেওয়াটা তাদের জন্য যৌক্তিক হবে? যারা এটা নির্ভর করে একজন স্টুডেন্টের একাডেমিক প্রিপারেশন অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্সিয়াল প্রিপারেশনের ওপর। যদি কোনো স্টুডেন্ট ব্যাচেলার প্রোগ্রামে বা অনার্স প্রোগ্রামে বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চায়, তাহলে সে যদি স্কলারশিপ এক্সপেক্ট করে তাহলে তার প্রিপারেশন আমার মনে হয় 9-10 থেকেই নেওয়া উচিত। বাট কারো যদি মনে হয় যে না, আমার স্কলারশিপ ইজ নট মাই মেইন কনসার্ন, তাহলে তার এইচএসসি পরীক্ষার পরেও 6 মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে সে বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে পারে। এখন পরের কোশ্চেন যেটা হচ্ছে যে কোন সময় যাওয়াটা আসলে উচিত। সো আমি এক্ষেত্রে বলবো যে এটা ডিপেন্ড করছে একজন মানুষের সম্পূর্ণ নিজের চয়েসের ওপর। যদি কারো ইচ্ছা থাকে সে গ্লোবাল ক্যারিয়ার গড়ে তুলতে চায়, তার জব লোকেশন উইল নট বি ফিক্সড ইন পার্টিকুলার কান্ট্রি অথবা বাংলাদেশে, তাহলে তার যত দ্রুত যেতে পারে তত তার কালচারাল অ্যাডাপ্টেশনে, তার একাডেমিক অ্যাডাপ্টেশনে সুবিধা হয়। সেক্ষেত্রে সে ব্যাচেলার প্রোগ্রামে গেলেই বেটার হবে। আর যদি মনে হয় যে না, আমি দেশে ব্যাচেলার প্রোগ্রাম করব এবং ইউএসএতে মাস্টার্স করে আমি ফার্দার ক্যারিয়ার গড়তে চাই বেসড ইন বাংলাদেশ, তাহলে আমার মনে হয় যে মাস্টার্স প্রোগ্রামে যেতে পারে। প্রিপারেশন হিসেবে আমাদেরকে একটা কথাই মাথা রাখতে হবে যে আমরা দেশের বাইরে যেখানেই পড়তে যেতে চাই, we will have to compete with the like other scholarly mind from different parts of the world. In that case, টেকনোলজির আপডেটেড যে নলেজ সেগুলো আমাদের জেনে রাখলে ভালো। ডেটা অ্যানালাইসিস করার যে আপডেটেড নলেজ সেটা আমাদের জেনে রাখলে ভালো। অবভিয়াসলি ইংলিশের কমিউনিকেশন স্কিল আমাদের খুব ভালো হতে হবে, রিসার্চের স্কিল ভালো হতে হবে, এবং আমাদেরকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে কম্পিট করার জন্যে যেই সমস্ত দক্ষতাগুলো আমাদের রাখা দরকার, যেমন ম্যাথ শুরু করে ডেটা অ্যানালাইসিস শুরু করে ইংলিশ এবং ডিজিটাল টেকনোলজি, এই 4টা থেকে 5টা বিষয়ে যদি আমরা দক্ষতা অর্জন করে যেতে পারি তাহলে ওখানে গিয়ে সাকসেস পাওয়া আমাদের জন্য খুবই সহজ হবে। সাদ, আপনি জানাচ্ছিলেন, আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই। অনেক শিক্ষার্থী অনার্স পড়ুয়া রয়েছেন যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে এসে কিছুটা মাইন্ডসেট পরিবর্তন করে যে এখন কি তাদের বিদেশি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কোনো ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে কিনা, এ ধরনের সুযোগ কি আপনি যেখানে রয়েছেন বর্তমানে যে দেশে যুক্তরাষ্ট্রে, সেখানে কি এ ধরনের কোনো সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে? আমি যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি এবং আই এম বেসড ইন বাংলাদেশ। সো যুক্তরাষ্ট্রে এবং কানাডায় অবশ্যই ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ আছে, ইউকেতেও আছে। বাট ক্রেডিট ট্রান্সফারের জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে
let's say you completed almost like 40 credits from a university in Bangladesh, and then you are planning to apply to any other university, whether it's in US or UK, তাহলে বাংলাদেশে যে 40 ক্রেডিটস আপনাদের কমপ্লিট হয়েছে সেটা ফুল অ্যাকসেপ্টেন্স নাও হতে পারে, কারণ বাংলাদেশের ফার্স্ট সেমেস্টার অথবা সেকেন্ড সেমেস্টারে যেসব কোর্স পড়ানো হয় ইউএসএতে বা কানাডাতে সেই সমস্ত কোর্স নাও পড়ানো যেতে পারে। সো এক্ষেত্রে হয়তো 20 ক্রেডিটস হচ্ছে অ্যাকসেপ্ট হতে পারে বা 15 হতে পারে। সো ক্রেডিট ফুল অ্যাকসেপ্ট হবে না, বাট যদি মনে হয় যে না স্টিল ইউ ওয়ান্ট টু গো, দেন ডেফিনেটলি দে ক্যান গো। এবং সেক্ষেত্রে স্কলারশিপের কিছুটা তারতম্য হতে পারে ফ্রেশ অ্যাপ্লিকেন্টের সাথে কম্প্যারিজনে, বাট স্টিল দে ক্যান। ওকে, আপনার কাছে আর একটু বিষয় জানতে চাওয়ার আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থীরা বিদেশের মাটিতে পড়তে যেতে চান, সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নেন, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে এখন বেশি প্রাসঙ্গিক আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি, বা এটা বৈশ্বিক বিষয় চিন্তা করেও যদি বলি, কোন বিষয়গুলো আসলে এখন তাদের জন্য বেছে নেওয়াটা বেশ উপযোগী বলে মনে হয় আপনার কাছে? সো আপনি জানতে চাচ্ছেন লাইক কোন মেজর বা সাবজেক্ট পড়াটা আসলে স্টুডেন্টদের জন্য এখন বেশি চাহিদা সম্পন্ন হতে পারে, এরকম? জি জি, আমি ঠিক এটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, একটু আপনি আপনার মতন করে জানান আমাদেরকে। সো যদি ব্যাচেলার ও মাস্টার্স দুটাতেই এখন খুবই ডিমান্ডফুল যেসব সাবজেক্ট হচ্ছে ডেটা সায়েন্স, পাবলিক হেলথ, অ্যান্ড দেন অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স। আর বিজনেসের মধ্যে ডিরেক্ট বিজনেস প্রোগ্রাম না হয়ে যদি হয় বিজনেস অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিক্স অ্যানালিটিক্স, অ্যান্ড পিওর সায়েন্সের মধ্যে হলে অবভিয়াসলি বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্সের হলে ইমার্জিং মিডিয়া, ডিজিটাল সায়েন্স, and then neuroscience, psychology, and এগুলোই more or less খুবই highly demandful subject in the market, whether you can talk about Australia, UK, Canada, USA, যে দেশে যান ডেটা অ্যানালাইসিস রিলেটেড সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট, এবং যে সাবজেক্টই পড়েন ডেটা অ্যানালাইসিস আপনাদেরকে শিখতে হবে। সো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যদি বলি কম্পিউটার সায়েন্স, অ্যান্ড পিওর সায়েন্সের মধ্যে হলে বায়োমেডিক্যাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োলজি, নিউরোসায়েন্স, অ্যান্ড বিজনেসের মধ্যে হলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, অ্যান্ড দেন লজিস্টিক্স অ্যানালিটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। সাদ, আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই। আপনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে সেই দেশে যে পড়তে যাওয়ায় যারা ইচ্ছুক তাদের জন্য কিছুটা কঠিন হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কতটুকু পরিবর্তন দেখা যাচ্ছে, সংখ্যায় কতটা, আবেদনের যে সংখ্যা সেটিও কিছুটা কমেছে কিনা, যেহেতু আপনি এডুকেশন কনসালটেন্ট হিসেবে সেখানে কর্মরত রয়েছেন, এই বিষয়টা একটু বিস্তারিত যদি জানাতেন। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিমতই জানাবো। সো ট্রাম্প প্রশাসন আসার পরে ফেব্রুয়ারি 2025 থেকে একটা আমি বলবো যে চেঞ্জ আসা শুরু করে, বাট যতগুলাই ডিসিশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে না কেন, সেক্ষেত্রে কোনো ইফেক্টই বেসিকলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওপরে পড়ে নাই। আপনারা যত ডিসিশন দেখেন, যেমন ভিসা বন্ড, তারপরে হচ্ছে ভিসা রেস্ট্রিকশন, ভিসা ডেট না পাওয়া, এই সমস্ত ইভেন H1B ব্যাপারগুলা, কোনো ডিসিশনই বেসিকলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা বাংলাদেশি স্টুডেন্টের উপরে ডিরেক্টলি এফেক্টেড হয় নাই, এক্সেপ্ট ওয়ান থিং, সেটা হচ্ছে ভিসা রেশিও কমে গেছে। তারপরও আমি বলবো 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট ইউএসএতে ভিসা পেয়েছিল তাদের নাম্বার হচ্ছে অলমোস্ট, ইফ আই এম নট রং, সেটা হচ্ছে 6,500 মতো, যেটা পরের বছর হুইচ মিনস 2024-25 অর্থ বছরে এই নাম্বারটা হয়েছে অলমোস্ট 5,500 মতো। সো যদি আমরা ভিসা রেশিও কম্পেয়ার করি তাহলে অনলি 1,000 স্টুডেন্টের ভিসা পাওয়া কমেছে। সো জাস্ট এই এফেক্টটাই আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন টেক ওভার করার পর বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ওপর
পড়েছে। এর বাইরে কোনো ডিসিশনে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের কোনো এফেক্ট হয় নাই। স্টিল যদি স্টুডেন্টদের যদি ইউনিভার্সিটি বাছাই করা এবং সাবজেক্ট বাছাই করা পাশাপাশি তাদের প্ল্যান লজিক্যাল থাকে, দেন ভিসা পাওয়া আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এবং আমার অবজারভেশনে আমি দেখতেছি ইটস নট এ বিগ ডিল। এটা এখনো কঠিন কিছু না। বাট অবশ্যই আপনার প্ল্যানটা হতে হবে লজিক্যাল, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে যেই সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন সেটার অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে এবং ওভারঅল আপনাকে একজন প্যাশনেট স্টুডেন্ট হতে হবে যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন তার উপরে। তাছাড়া তাহলে ভিসা পাওয়ার ব্যাপারটাও কঠিন কিছু হওয়ার কথা না এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরেও ভিসা পাওয়া স্টুডেন্টের নাম্বার খুব একটা কমেছে, ব্যাপারটা এমনও না। কিন্তু স্বভাবতই যখন একটা নিউজ আসে সোশ্যাল মিডিয়ায় তখন আমাদের গার্ডিয়ান প্যারেন্টস যারা আছি তারা আমরা ভয় পাই, স্টুডেন্টদেরকে আমরা ইউএসএতে পাঠাতে কনফিউজড হই। বাট আমি তাদেরকে বলবো যে আপনি যদি ডেটা ঘেঁটে দেখেন তাহলে খুব একটা পরিবর্তন যে হয়েছে ব্যাপারটা এমন না। তো সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোন দেশে আপনারা যেতে চান। এতটুকু আমি আনসার দেবো। অনেক ধন্যবাদ সাদ আপনাকে, বিশেষ করে যারা আমাদের আজকে সকালের বাংলাদেশে যে অতিথি যারা আমাদের দর্শকরা দেখছেন সেখানে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, বাইরের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে উচ্চশিক্ষার জন্য, তারা উপকৃত হবে এবং নিরুৎসাহের যে জায়গাগুলোকে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝালেন, আশা করি তাদেরকে এটা বরং উৎসাহ যোগাবে এখন। একদমই তাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার দর্শক, আপনাদের বলতে চাই যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চান, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কথা আমাদের অতিথি বলছিলেন, সেখানে কিন্তু যে ভিসা রেশিও সেটি খুব বেশি কমেনি, যদিও কিছুটা তারতম্য হয়েছে, অর্থাৎ 1000-এর মতো কম বেশি হয়েছে এক বছরের তুলনায়। সেক্ষেত্রে একটা কথাই বলবো, ঠিকঠাক প্রস্তুতি নিয়ে আপনার যে পছন্দের ডিপার্টমেন্ট রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেগুলোর সাথে যদি ঠিকঠাক প্রস্তুতিটা অ্যালাইন করে, যেটি আমাদের অতিথিও বলছিলেন, তাহলে কেন নয়, অবশ্যই যুক্তরাষ্ট্রে এখনো অনেক স্টুডেন্ট আমাদের দেশ থেকে সুযোগ পেতে পারে, এমনটাই প্রত্যাশা। একদম। দর্শক, এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাচ্ছি, বিরতির পরে ফিরছি আবারও সকালের বাংলাদেশে। সাথেই থাকুন।